সংস্কৃতি এবং যাত্রা উৎসবে উপস্থিত সকল দর্শক বৃন্দকে শুভেচ্ছা নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ও নাট্যগুরু গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে তথ্য ও সংস্কৃতি বিভাগ পুরুলিয়া পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সিঁদুরপুর শুভেচ্ছা নাট্য গোষ্ঠীর পরিবেশনায় শুরু করতে চলেছি এক বাস্তব ধর্মী সামাজিক যাত্রাপালা। বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা, বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। রচনা মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনায় অঙ্গদ বাউরি। আলো, ধ্বনি ও রূপসজ্জা মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা। যে মা তোকে জন্ম দিল দুধ খাওয়ালো, আজ সেই মায়েরই ভাত চলে না, ছেলের খাবার আছে হোটেল থেকে। পৃথিবীতে আজ ফাটল ধরেছে, চোখের জলটা জমেছে কোণে, তাই তো খবরের হেডলাইন আজ বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে, বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে। সকালে খবর কাগজে বিশাল বড় হেডলাইন, ও বাড়িগঞ্জের ঘটনা। ছেলে আর ছেলের বউ মিলে পুরো বাপটাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বৃদ্ধাশ্রমে রেখে আজকের যুব সমাজের মধ্যে শত্রুতার লেশ মাত্র নেই। এক সময় ছিল বিনিময় প্রথা, সেই প্রথাটাই উঠে গেছে। উঠে যায়নি, এখনো বাবা মার সাথে সন্তানদের সেই প্রথা আজও আছে। বাবা মা সন্তানদের জন্ম দিচ্ছে স্নেহ, মমতা, মায়া। বিনিময়ে সেই সন্তানদের দল বাবা মাকে দিচ্ছে জ্বালা, কষ্ট আর যন্ত্রণা। আমি আর পারছি না বাবা, আমার আর ডিউটি করতে একদম ভালো লাগছে না। ডিউটি করতে ভালো লাগছে না কেন? পুলিশের চাকরিতে যা মাইনে তা নিয়ে আজকাল দিনে চলা খুব মুশকিল বাবা। সেই জন্য তো একটু খুশ দিতাম, কিন্তু 2016 সালে বিধানসভার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাবলিক ঘুষটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। কিন্তু কাজের চাপ ভীষণ বেড়ে গেছে বাবা। ও তাই করে একদম ডিউটি করতে ভালো লাগছে না, তাই না? ঠিক তাই, কারণ সকাল 9টায় থানা ঢুকে বেরোতে কত রাত্রি 10টা, আবার কত রাত্রি 12টা বেজে যাচ্ছে। ইনকাম ছাড়া এটা সহ্য করে যায় না বাবা। চিন্তা করিস না, আমি তোদের হয়ে প্রতিবাদ করব। তুমি প্রতিবাদ করো বাবা। হ্যাঁ, প্রতিবাদ করব। আমি নবান্নে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি যেমন কোনো হাতে ঠান্ডা মেরে এইসব ঘুষখোর অভিশপ্ত আপনি ঠান্ডা করেছেন, তেমনি আপনি চালিয়ে যান। এদের মতো ঘুষখোর অফিসাররা আপনার পাশে না থাকলেও আমার মতো সাধারণ ভোটাররা আপনার পাশে নিশ্চয়ই থাকবে। কে করতে বলেছি তোকে ওই চাকরিটা? আমি তো আগেই বলেছিলাম ওই চাকরিটা ছেড়ে দিয়ে তুই আমার সাথে ব্যবসায় যোগ দে। তুই তো আমার কোনো কথাই শুনলিস না। সুশান্ত দা, হ্যাঁ দেখুন, এটা আমার ভাইপো, আমার ছেলে নিয়ে কত বড় কুলাঙ্গার সেটা তো আপনারা দেখলেন। এবার দেখুন এটা কত বড় জানোয়ার। আমার কাছে কি মনে করে? আরে মা বাবা নামে অভিযোগ দাঁড়াতে এসেছি। দাদা বৌদির নামে অভিযোগ? হ্যাঁ অভিযোগ। কিন্তু অভিযোগটা কি? আরে আমি ব্যবসা করে যেটুকু টাকা রোজগার করছি সংসার চালাতে পুরোটাই শেষ হয়ে যাচ্ছে। ওদের উপর ভিত পড়া ওই শুয়োরের বাচ্চাটা সিদ্ধার্থ বেটা আবার অ্যাবনর্মাল মা বাবার সাথে আমার ঘরে বসে দুবেলা গিলছে। তোমার ছোট ভাই, ওকে আমি কোনোদিন ভাই বলে মানিনি আর মানবো না। শোনো কাকা, তুমি বাবা মাকে বুঝে বলো কিছু একটা কাজ করতে। এই বয়সে বাবা মা তো কি কাজ করবে? হ্যাঁ করবে। আরে বাবা, আরে তো এখনো ভাঙন ধরেনি, বাবা মা দুজনেই শক্ত সামর্থ্য আছে, তাই আরামসে কাজ করে প্রতি মাসে আমার হাতে কিছু টাকা তুলে দিতেই পারে। সে তো বুঝলাম, কিন্তু কি কাজ করবে জেঠিমা? আরে বাবা, কত কাজের শোন, এই বাড়িতে শুধুই বসে না থেকে স্টেশনে বসে জুতো পালিশ করবে। জুতো পালিশ করতে চাইছি? হ্যাঁ, আর মা অন্যের বাড়ি বাড়ি ঘুরে বাসন মাজবে। মা দিদি কত চাইছি চাকরানির কাজ? হ্যাঁ চাইছি। সন্তান মা সে যুগান্ত বাবাকে চালাতে চাপিয়ে তীর্থ করতে নিয়ে গেছিল শ্রবণ কুমার। আর এই যুগে বাবার দিয়ে জুতো পালিশ করতে পাঠাচ্ছে তোর মতো এক কুলাঙ্গার। শুধুমাত্র জন্মধাত্রী মাকে সম্মান জানাবার জন্য উত্তর দামোদর সাঁতার কেটে পার হয়ে বীরসিংহ গ্রামে পৌঁছেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
আর এই যুগে জন্মধাত্রী মাকে সম্মান করে পরের বাড়িতে কাজ করতে পাঠাচ্ছে তোর মতো এক কুলাঙ্গার। তুমি হ্যাঁ, আমি বলছি সিগারেট প্যাকেটে গায়ে লেখা থাকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এবার হয়তো তোদের মতো এই অপদার্থ সন্তানদের জন্য প্রত্যেকটা বাবা মা তার বুকের উপর লিখে রাখবে যে তোদের মতো সন্তানদের জন্ম দেওয়া এই সমাজের পক্ষে ক্ষতিকারক। ও তারপরে তুমি আমার কথা বাবা মাকে বলবে না, এই তো ঠিক আছে, আমিও দেখছি কি করা যায়। সুশান্ত অপমানের কাজ তুমি ঠিক করলে না বাবা। আর দাদা বৌদি অপমান করে সুশান্ত কাজটা ঠিক করেছে। এই যে তোমাকে না কতবার নিষেধ করেছি যে তোমার দাদা বৌদিকে এনে স্বাভাবিক খেতে করবে না, ওখানে তোমার কানে যায় না। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিক বলেছো বুঝলি, তুমি ঠিক কোথায় বলেছো। আমাদের সব সম্পর্ক কেমন যেমন হারিয়ে গেছে। হারিয়ে গেছে। হ্যাঁ হারিয়ে গেছে। পোশাক হয়ে গেছে ছোট, তাই লজ্জা হারিয়ে গেছে। রুটি হয়ে গেছে পিজা, তাই শক্তি হারিয়ে গেছে। ফুল হয়ে গেছে প্লাস্টিক, তাই সুগন্ধটা হারিয়ে গেছে। মেয়েদের ঠোঁটে লাগানো লিপস্টিক, শাখা, সিঁদুর, আলতা কোথায় কোথায় যেন সব হারিয়ে গেছে। মানুষগুলো হয়ে গেল অমানুষ। তাই তো সম্পর্কগুলো একেবারে সব শেষ হয়ে গেল। আজ বৌদিতে ভেবে খেলা শুরু হয়ে গেছে বাবা, হার জিতের খেলা। খেলার তো ভাই শুরু করছে রে খোকা, আর নতুন করে কি শুরু করবে বল? বড় বৌদির নামে মিথ্যে বদনাম দিয়ে। বেশ করেছি, বেশ করেছি। ওই মিথ্যে বদনামটা যদি আমি না দিতাম তাহলে এই সংসারটাকে আমি কিছুতে আলাদা করতে পারতাম না। আমাকে দিয়ে সমস্ত কাজ করে হারামজাদি, আমার চোখের জল পড়াতে বলে তুই হারামজাদি। হ্যাঁ, তোমার বাবা সমস্ত সম্পত্তি তোমার দ্বারা একাই ভোগ করছে। তুই আমাদের ভাগটা আমাদের খালি করে বুঝিয়ে দিই। মা তো ঠিক কথাই বলছে বাবা, যেহেতু উচিত ছিল তোমার ভাগ তোমাকে বুঝিয়ে দেবার। আরে বাবা, থাকার মধ্যে আছে বসত বাড়িটা আর নদীর ওপারে ওই 2 বিঘে জমি। দেখছি ওটার উপর তোদের নজর পড়েছে। তুমি যাই বলো না কেন, সুযোগ কিন্তু একদিন আসবে, আর সেই সুযোগে এই সম্পত্তির ভাগ আমি কড়াই গন্ডায় আমারই করে দেব। আমিও চলি বাবা, আমার আবার খালা ঢুকতে লেট হয়ে যাবে। চলি বাবা। হয়ে যাচ্ছে, আমি কিছুতেই কিছু বুঝতে পারছি না। বিদেশি শিক্ষায় শিক্ষিত আর স্বদেশী মানুষগুলো মুদ্রাস্ফীতির মূল্য বৃদ্ধি এখন আগাচ্ছে। ফুটবল আর কাবাডি খেলা খেলে নাকি শুরু, তাই তো 18 হাতেই পদের বেতন হলো। মানুষগুলো অমানুষতম সত্য শিশুটি কেটে সন্তানকে মানুষ করতে বাবা ফেলে গেল বাসার ভাব। সেই সন্তান বড় হয়ে সেই স্বার্থের দাম। খোকা, যে মা তোকে জন্ম দিল, দুধ খাওয়ালো, আর সেই মায়েরই ভাত জোটে না। ছেলের খাবার আছে হোটেল থেকে। পৃথিবীতে আজ ফাটল ধরেছে, চোখের জলটা জমেছে করে। তাই তো খবরের হেডলাইন আজ বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে। বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে। বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে। কৃষ্ণ মুরারি প্রণাম তব চরণে, প্রণাম তব চরণে। কৃষ্ণ মুরারি প্রণাম তব চরণে, প্রণাম তব চরণে।
কি ব্যাপার প্রত্যেকদিন সকালবেলায় উঠে মানি ব্যাগটা খুলে রাখিস টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা আজ মানি ব্যাগ না দেখে বাবার ফোন এসেছে আরে দরকার আছে মা। তো বাবা বাজারে গেছে বাজারে গেছে? ও তাহলে তো এখনই এসে পড়বে। আসলে আমি তোমাদের না জানিয়ে দুটো সিদ্ধান্ত নিয়ে ফেলি। সিদ্ধান্ত হ্যাঁ, কি তো সিদ্ধান্ত। সিদ্ধান্ত আরে প্রথম সিদ্ধান্তটা হলো আমাদের যে বাড়ির বাইরের ঘর দুটো আছে না, হ্যাঁ। ওই ঘর দুটো আমি ভাড়া দিচ্ছি। হ্যাঁ, আর দ্বিতীয় সিদ্ধান্তটা হলো আমাদের জমির ওপরে যে 2 বিঘে জমি আছে সেটা আমি বিক্রি করে দেব। ওহো দেখো মা, আমি তো কোনোদিন লাঙ্গল ধরে হাতে পায়ে কাদা মেখে জমিতে চাষ করতে নামো না, বরঞ্চ ওই জমি বিক্রির টাকাটা আমার ব্যবসার কাজে লাগালে 2 পয়সা বেশি রোজগার হবে। ইনকাম বসের মুখে চুনকাম লাগিয়ে ইনকাম বাড়ানোর কথা ভাবছিস ছোট বড় কথা কিন্তু একদিন একটা সময় তোর বাবাই পলাশডাঙ্গার হাই স্কুলের শিক্ষক ছিলেন তাই সেই শিক্ষকের মর্যাদা গুরুত্ব দুটোই আমি বুঝি একজন শিক্ষককে ঘর বানাতে চাচ্ছিস তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওই পেট্রোল জমি আমি তোকে কিছুতেই বিক্রি হতে দেব না আমি তোমার কথা শুনতে এখানে আসিনি, এসেছি আমার সিদ্ধান্তটা জানাতে। বড় খোকা দেখো মা, তোমার বাবার ওষুধ কিনতে কত টাকা খরচ হয় সেই হিসেবটা তোমরা রাখো। আরে খোকা, আজ তুই অনেক বড় হয়ে গেছিস, তাই আমার আর তোর মায়ের ওষুধ কিনতে মাসে কত টাকা খরচ হয় সেটা আমি তোকে হিসেব করে বলে দিতে পারবো। বাবা! বুঝি তোর মায়ের শাড়ি কিনতে মাসে কত টাকা খরচ হয় সেটাও আমি তোকে হিসেব করে বলে দিতে পারবো। কি তোরে খোকা, তোকে জন্ম দিতে গিয়ে তোর মা প্রসব যন্ত্রণা সহ্য করতে গিয়ে কতটা চোখের জল ফেলেছিল তুই কি তা বলতে পারবি? পৃথিবীর সবচেয়ে দামি ক্যালকুলেটর তোর হাতে তুলে দিল, তুই কোনোদিনও তার হিসেব দিতে পারবি? বাবু তোমার ছেলে কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জমিটা বিক্রি করে দেবে খোকা, তুমি এখনো তোমার ছেলেকে চিনলে না। জমি তো কঞ্চার, পুরো দাম পেলে এই বুড়ো মা বাবাকে ওরা বেচে দেবে। একটা ছোট ব্যাপার নিয়ে তোমরা কেন যে এত হইচই করো আমি ঠিক বুঝতে পারি না। এই সংসারের দায়িত্ব আমার মাথার উপর, তাই সংসারটা চালাতে আমাকে হিমশিম খেতে হচ্ছে। নারী খোকা না, তোকে আর এবার থেকে প্রতি মাসে সংসার চালাতে হিমশিম খেতে হবে না। আমি আর তোর মা রোজগার করে কিছু টাকা আমি তোর হাতে তুলে দেবো। আমি কোথা থেকে পাবো কেন? তুমি 5 বাড়ি ঘুরে ঘুরে বাসন মাজার কাজ করবে আর আমি ওই স্টেশনের বাইরে বসে জুতো পালিশের কাজ করবো। কি বলছো গো? আমি বলিনি, বলেছে তোমার ছেলে। আর আমার হাতে সমুর সাথে দেখা হলো, সে আমাকে কথাগুলো বললো। হায় ভগবান এই কথা শোনা আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর কেন মৃত্যু দিলে এখনই এত চোখের জল ফেলো না বাবা, এখনই এত চোখের জল ফেলো না। আমাদের কিছু অনেকদিন বাঁচতে হবে শুধুমাত্র এই চোখের জল ফেলার জন্য। আমি চলে বাবা খোকা, তোর সাথে আমার কয়েকটা কথা আছে। কি কথা? লতা, আমার এই বাজার করার থলি থেকে তুমি এই জুতো পালিশের গ্লাস আর কালিটা বার করে দাও তো। থাক, আমি নিজে নিয়ে নিচ্ছি। ওরে খোকা, কাল থেকে তো আমাকে পরের জুতো পালিশ করতেই হবে। তাই আজ আমি তোর জুতোটা পালিশ করে আমি দেখিনি আমি কাজটা ঠিক মতো করতে পারবো কিনা। ওই কাজটাও যে তুমি ঠিক মতো পারবে বলে আমার মনে হয় না, কারণ জুতো পালিশ করতে গেলে ব্রাশ আর কালি লাগে, সেটা কোথায়? গিন্নি, ক্রিম তো নেই। গিন্নি, তোমার চোখ থেকে 2 ফোঁটা জল আমার এই ব্রাশে তুমি ফেলে দাও তো। ওরে খোকা, তোর ওই ক্রিমের চেয়ে তোর মায়ের 2 ফোঁটা চোখের জলের অনেক বেশি দাম রে খোকা। তাই তোর মায়ের চোখের জল আমি আমার কালির সাথে মিশিয়ে আমি তোর জুতোটাকে চকচকে করে দেব। আমার গা পিত্তি চলে যায়। খোকা, তুই অনেক বড় হয়ে গেছিস রে খোকা।
বৃদ্ধ মা বাবার কথা আজ তোর কাছে তো ন্যাকামি বলেই মনে হয়। জানো গিন্নি জানো, আমি জীবনে অনেক ছাত্রছাত্রীকে শিক্ষা দিয়ে আমি আমার শিক্ষায় তাদেরকে আমি শিক্ষিত করে তুলেছি, কিন্তু আমি বুঝতে পারিনি গভীরকে আমি বলতে পারিনি যে আমি আমার নিজের সংসারে একটা অশিক্ষিত চারা গাছ আমি রোপণ করেছি। আর তাই তো সেই অশিক্ষিত চারা গাছটা আমাদের এই সংসারটা গাছে ফাটাল। ভালো লাগে না, আমার ভালো লাগে না গো, ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না গিন্নি, একবার করে মনে হয় এখান থেকে ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই, কিন্তু জানো গিন্নি জানো, আমি যেতে পারি না শুধুমাত্র এই সিঁদুরটার কথা ভেবে। আমরা চলে গেছি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি পারি না। এই সূর্য করে এই পুষ্পিত কারণে। কে বাবা তুমি? আমি রাজেশ শিক্ষক। আপনাদের গ্রামের স্কুলে শিক্ষক করি। তা তুমি কি শেখাবে? ইংরেজি। আজকাল গ্রামের ছেলেমেয়েরা সবাই ইংরেজিতে কথা বলছে, তাই ইংরেজিতে জানা খুব প্রয়োজন। ভাত আর বিরিয়ানি তফাৎটা বোঝো? ভাত আর বিরিয়ানি দুটো তো চাল থেকে তৈরি হয়, তাহলে তফাৎটা কিসে? তফাৎটা হচ্ছে ভাত হচ্ছে নেসেসারি আর বিরিয়ানি হচ্ছে লাক্সারি। তাই প্রতিটা বাঙালি ছেলেদের কাছে বাংলা ভাষাটা হচ্ছে নেসেসারি, আর বাংলা বাদ দিয়ে যে কোনো ভাষা হচ্ছে তাদের কাছে নেসেসারি। তাই তো আমি বলছি তুমি ওদেরকে দেখো, ওরা বাঙালি ছেলেরা যেন বাংলা কথা বলতে ভুলে না যায়। বাঙালিরা বাংলা বলতে ভুলে যাচ্ছে? হ্যাঁ ভুলে যাচ্ছে। তাই তো আজ ওরা বাংলা দিবস পালন করে না, পালন করে ইংলিশ ডে। ওরা পয়লা বৈশাখ পালন করে না, পালন করে ভ্যালেন্টাইন্স ডে। ওরা কবিগুরুর জন্মদিন পালন করে না, ওরা পালন করে ফ্রেন্ডশিপ ডে। ওরা 22শে শ্রাবণ পালন করে না, পালন করে চকলেট ডে। লেখাপড়া করার জন্য ওরা কলেজে ভর্তি হয়, আর লেখাপড়া না করার জন্য মাস্টার মশাই দিকে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে, আর মহাসভার হয়ে পালন করে টিচার্স ডে। বৃদ্ধ বাবাকে চাকরের কাজ করায় আর পালন করে ফাদার্স ডে। গর্ভধারিণী মায়ের চোখে জল ছড়ায় আর নির্লজ্জের মতো পালন করে মাদার্স ডে। চুপ করো, ছেলেটা সবে এসেছে। না ওনাকে কথাগুলো বলতে দিন, ওনার কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে। আপনি আমার বাংলা শেখাবেন? হ্যাঁ শেখাবো, তুমি ইংরেজি শেখাচ্ছ শেখাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথা মনে রেখো, ওরা যেন ভুলে না যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আ ক খ ওয়ে অজগর আসছে তেরে আয়াম কি খাবো থামিয়ে দিলাম। ধরে দাও গো, ধরে দাও আমার রেলগাড়ি থেকে প্যাসেঞ্জার নামবে গো, ধরে দাও। আপনার প্যাসেঞ্জারই কারা?
আমার প্যাসেঞ্জার হলো আমার বাবার স্নেহ, আমার মায়ের ভালোবাসা। আলো আছে পাখির তল, ফুলের গন্ধ, নদীর তলে ছন্দ, তাই না মা? আপনি তো খুব সুন্দর কথা বলেন। থেনাই হলো কিন্তু তুমি কে গো? ও আমার নতুন ছাত্র। মাস্টারমশাই, আপনার বড় ছেলের সাথে পরিচয় হয়েছে, কিন্তু উনি কি? ও আমার ছোট ছেলে সিদ্ধার্থ। আপনি কিন্তু খুব গান করেন। আমার না গান গাওয়ার খুব শখ, জানো? না, তাই তো আমি আপনাকে বড় সিঙ্গার বানিয়ে দেবো। চুপ করো তুমি। কেন আমার সরল সরল ছেলেটাকে মিথ্যের স্বপ্নের লোক দেখাচ্ছ বাবা? তুমি কি বুঝতে পারছো না ও আর পাঁচটা সাধারণ ছেলের মতো নয়? তাহলে কেন ওকে তুমি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছ? আমি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি না। আমার জানাশোনা ডাক্তার আছে, ওখানে নিয়ে গেলে ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। কি বলছো তুমি? হ্যাঁ মশাই, হ্যাঁ আমি ওকে শহরে নিয়ে যাবো। আমি শহরে যাবো। শহরে? হ্যাঁ শহরে যাবো। তুমি আমার সাথে শহরে যাবে। তোমাকে আমি শহরে যাবো। না, আমি তাহলে যাবো না। ওখানে অনেক মানুষ, হাতালে কালি তলে আমি হারিয়ে নাই। আমি আমার বাবাকে আমার মাকে তোকে কোথাও যেতে হবে না বাবা, তোকে আমরা কোথাও হারাতে দেবো না। আমাকে বড় ভয় করে মা। ওরে সিধু, তোর ভয় কিসে রে? আমরা সবাই তো তোর পাশে আছি। বাবা তুমি আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও বাবা। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আপনি এভাবে বলবেন না মাস্টার মশাই, আপনি এভাবে বলবেন না প্লিজ। আচ্ছা তাহলে আমি থাকবো কোথায় গো? তোমার বাবা মার কাছে? না বলছো না, তোমার মতো সৌভাগ্য আমার নয়। আমি এই পৃথিবীতে একলা। আমার বাবা মামা সেই আমাকে একলা রেখে ওই দুনিয়াতে চলে গেছে। তারপর আমি একলাই চলে এসেছি, একলা। আচ্ছা তুমি কান্ত কেন বলো তো? তুমি কান্ত কেন? যদি কেউ আমার সামনে চোখের তল ফেলে না, তাহলে আমার মধ্যে ভীষণ কান্না পাই। আচ্ছা তোমার বাবা মানে তো কি হয়েছে? হাত থেকে আমার বাবাকে আমার মাকে আমি তোমায় দিলাম। হ্যাঁ বাবা, আজ থেকে তুমি আমাদের ছেলে। আনন্দ আজকে আমার কি আনন্দ, আমি তো ভাবতেই পারছি না এতটা কম সময়ের মধ্যে হাত কাঁদবে না কিন্তু, এবার কাঁদলে আমি কিন্তু খুব রেখে যাবো। আর আমি কাঁদবো না। আমি চোখের জল মুছে ফেললাম, আর এরপর থেকে দায়িত্ব নিলাম এই বাড়ির কারোর চোখে জল যেন না পড়ে। খুব ভালো কথা। আজ আমার কি বলতে ইচ্ছে করছে জানো? দিদি বলে কাঁপেছি নিজেকে আমার কি মনে হয়, কি মনে হয়, দিদি বলে কাঁপেছি আমাকে এখন কোথায় যেতে হবে? ফুলতুলি না জল তুলে কাজে সব ভুলি। আমি তো
হয়েছে। যাক বাবা, তাহলে তোর মনে পড়েছে। হ্যাঁ, আমার সব মনে পড়ে গেছে ডাক্তারবাবু। বড়মা কত শখ করে আমার কাছে একটা কাঁচা আম খেতে দিয়েছে, তাই এখন আমাকে যেতে হবে ওই আম বাগানে আম পাড়তে। হ্যাঁ রে মা, আমার চেম্বারটা পরিষ্কার করেছিস তো? হ্যাঁ এখন ডাক্তারবাবু করেছি, খুব ভালো করে ঝাড় দিয়ে মুছে তোমার চেম্বারটা আমি চকচকে করে দিয়েছি। দিনের পর দিন আমার লেখা প্রেসক্রিপশন থেকে লোককে ওষুধ দিচ্ছিস, আমি বাইরে গেলে সঙ্গে করে ব্যাগটাও নিয়ে যাচ্ছিস, অথচ তোকে টাকা পয়সা দিতে গেলে নিস না। হ্যাঁ রে মা, বিনা পয়সায় এসব করে তোর কি লাভ? ভালো লাগে গো ডাক্তারবাবু, খুব ভালো লাগে। তোমার সঙ্গে ঘুরে ঘুরে এই গায়ের মানুষগুলো সেবা করতে আমার খুব ভালো লাগে। তাছাড়া মানুষের সেবা করা তো মানুষেরই ধর্ম, তাই না বলো? ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস। কিন্তু তুই কি জানিস না এই যুগে কতজন মানুষ নিঃস্বার্থে সেবা করে? যারা করে না তারা ভুল করে, আমি জেনে শুনে সেই ভুল করবো কেন ডাক্তারবাবু? আচ্ছা হয়েছে বাবা হয়েছে, ওসব কথা এখন থাক। এখন বলতো তার খবর কি? তুমি কার কথা বলছো গো? যার জন্য দিনরাত তুই শুধু স্বপ্ন দেখে যাস, যার নাম শুনলে লজ্জায় তোর মুখটা রাঙা হয়ে যায়। যা ডাক্তারবাবু, তুমি না সত্যি। হ্যাঁ রে মা, বলছিলাম তোর বিয়ের বয়স হয়ে গেল, এবার ওই বিশ্বজিৎ বাবুর ছেলে সিদ্ধার্থকে বিয়ে করে তোকে তো সংসার করতে হবে। একদম ঠিক কথা বলেছো ডাক্তারদা, একদম ঠিক কথা। তা হ্যাঁ রে, তুই ওকে জানিয়েছিস তোর মনের কথা? না গো ডাক্তারদা, মানে যতবার আমি সিদ্ধার্থের সামনে দাঁড়িয়ে ওই কথা বলতে চেয়েছি ততবারই না আমি বলতে গিয়ে বলতে পারিনি যে কি? আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই। কিন্তু তোর এরকম করলে তো চলবে না রে মা। রোগী এসে আমাকে যদি রোগের কথা না বলে আমি কি ওষুধ দিতে পারবো? তেমনি তুই যে সিদ্ধার্থকে মনে মনে ভালোবাসিস সেটা তো তোকে জানাতে হবে, তা না হলে তোর ভালোবাসা যে অসম্পূর্ণই থেকে যাবে। ডাক্তারবাবু, কি বলছো তুমি? কত প্রেম মাঝ পথে থেমে যায়, না! কত ফুল না ফুটেই ঝরে যায়, কে বা খবর রাখে? বলো না, বলো না গো ডাক্তারবাবু, বলো না। আমি তো ব্যর্থ প্রেমের ব্যাকুলতা সহ্য করতে পারবো না গো ডাক্তারবাবু, সহ্য করতে পারবো না। আমি যে চোখ বুজে স্বপ্ন দেখি সিদ্ধার্থতে একদিনকে শুধু আমার স্মৃতিতে তার দেওয়া শাখা পড়ে আমার হাতে। আমি যে ওকে নিয়ে একটা ছোট্ট কুড়ে করে সংসার করতে চাই গো ডাক্তারবাবু, সংসার করতে চাই। সেই জন্যই তো আমার বড় ভয় হয় রে মা। হঠাৎ করে নীল আকাশের একটা কালো মেঘ এসে যদি বাজ ফেলে দেয়, তার সেই বাজের আঘাতে তোর মুখটা যে ঝলসে যাবে রে মা। ডাক্তারবাবু, সময় থাকতে থাকতে তুই সিদ্ধার্থকে বলে দে তোর মনের কথা, যে তুই ওকে ভালোবাসিস। আমি জানিয়ে দেবো, আমি জানিয়ে দেবো। আরে জানিয়ে দে জানিয়ে দে জানিয়ে দে। আরে বিয়ের জন্য তুই ভাবিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ের সব আয়োজন করে দেবো। আমি কোনো কিছুর অভাব রাখবো না। তুই রাজি হলে আমাকে ওই ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে ধরে আনতে হবে। ধরে নে হয়ে গেছে, তারপর পাঞ্জি দেখে লগ্ন ঠিক করতে হবে। ধরে নে হয়ে গেছে, আরে কেনাকাটার জন্য যা লাগবে এই ডাক্তার কাকা সব দেবে। ও বেশ বেশ বেশ, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। 10 মাস ওর পরনের ধুতি পাঞ্জাবি আর ড্রেসিং টেবিল ফুলসজ্জার খাট ধরে নে হয়ে গেছে। ডাক্তারদা ওই খাটটা যেন একটু শক্ত দেখে কিনবো, যাতে ভেঙে না যায়।
তারপর কার রাত্রি, কেউ কারো মুখ দেখবে না, না 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 না, কেউ কারো মুখ দেখবে না। তারপর তারপর দিন ফুলসজ্জা, ধরে নে ও হয়ে গেছে। আর ফুলসজ্জা হয়ে গেলে তুই তো আর সময় নষ্ট করবি না, সেটা আমি ভালো করেই জানি। 10 দিন ঘুরতে না ঘুরতে ওয়া ওয়া মানে বাচ্চা ধরে নে হয়ে গেছে। মাটির টাকা মাটির টাকা कार हाला चल हाँ मेरे काला चल हाँ बोला चंपा चमे ठम ना रखो अरे ठोले बाजा रे ठोले बाजा सोनार धनवानी कमर के तो बलाना একটা নতুন শাড়ি 1000 টাকা এখানে একবার সোনার তোর লাগলে আমি বাচ্চা ফেরত দেবো না। এখানে তোরা এখানে আসতে বারণ করেছি কেন তোদের আমাকে আসতে বারণ করছি কেন শোনে তোর মুখ দেখতে ইচ্ছা করে না বলে। তোর মতো সন্তান যেখানে যাবে সেখানে বাতাসের সাথে সাথে তার বিষ ঢুকে যাবে। ঠিক বলেছে কথা ঠিক বলেছ চার প্রকার সে গরিবের ঘরে থাক বড় লোকের ঘরে থাক বংশ বিস্তার বেশি বাড়াবাড়ি করেছি তাহলে পানা পুকুরে তালে দিয়ে পাতা জানা তোমরা ঠিক আছে ভয় ভয় করে বলতে গেলি এখন তোর যা আছে আমারও যা আছে না দফা ছবি একটা ঠিক করে বাচ্চা ধরতে পারবি আর সেই বাচ্চা আমাকে নাচাতে হবে কিছু তুই আমার কথা শুনতে আসবে কেন শোনে এত করে বললাম শহরে চল একটা বাবু ধরিয়ে দেবো কিছু দরকার হতো আর আমার দুটো চালানি হতো চম্পা তবে ঢাম না লাগো আর ঢল বাজা না ঢল বাজা আমাকে ছুটে ছবল খাবি আর এক ছবলে নবে রাখে না বসে যাবে আমাকে বাঁচাতে শোনা তুমি আমার লক্ষ্মী রূপ দেখেছো দরকার হলে আমি তোকে কালী রূপ দেখিয়ে দেবো কাজে বেড়ে সব বলি চলি করে ডাক্তার বাবু আমি এখন চলি কথা বলে চল এখন দেখছি কাল পাখিও কথা বল আমিও চলি। দাঁড়াও যে কথাটা বলার জন্য এখানে আসা হলে সে কথা তো বলা হয়নি গো কি বলবি বল। তোমার মেয়ে গো মেয়ে শহরের লেখাপড়া পাঠ থেকে গ্রামে ফিরতে গো কি বললি ঝামেলা শহর থেকে গ্রামে ফিরে আসছে, আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। তাই তো বলছি গো দাদা, আমার বৃদ্ধি যেও না। তোমার মেয়ে পামেলাকে আমি তোকে হাত জোর করে অনুরোধ করে বলছি ভাই, আমার মেয়ে পামেলাকে আমার নিয়ে তুই বাঁচতে দে ভাই। ঢলে বাজার দেখছি না আমার দাদার দুঃখের
আছে তাহলে বাজা তাহলে বাসিটা বাজা। এত বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। দিন দিন করে আমি পামেলাকে মানুষ করেছি। বাবা মেয়ের স্নেহের মাঝে তুই প্রাচীর তুলে দিস না রে ভাই, তাহলে আমার এই হৃদয়টা খালি হয়ে যাবে। আর সেই খালি জায়গায় আশ্রয় নেবে এক বুক শূন্যতা, এক বুক শূন্যতা, এক বুক। মহারানী মহারানী, ওই ডাক্তারটা কি সব বলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। অত বোঝার কি দরকার আছে না, অত বোঝাকে সাফ করতে পারবে। কিন্তু মহারানী তোমার প্ল্যানটা কি? এই প্রজন্মকে ধ্বংস করবো আমি রে, ধ্বংস করবো আমি। সেই রাজ্যের বাসিন্দা হয়ে আমি সম্রাট দিলুর মতো মৃত্যুতে চলে এসছি রে। বেহালা বাজাবো রে, বেহালা বাজাবো। আমি মহারানী শান্তির কবরখানা থেকে অশান্তির প্রচার করা মৃতদেহকে আমি টেনে তুলে নিয়ে আসবো। ভূখণ্ডে ছেয়ে যাবে বিশ্ব সংসার। ধরিত্রী মায়ের গর্ভে ধরা হাজার হাজার মানুষগুলো আমার পায়ে ধরে কাঁদবে, আমার পায়ে ধরে একাকি একাকি কাঁদবে। এ হাত থেকে ও হাত, এ হাত থেকে ও হাত, এ হাত থেকে নাচাবো, নাচাবো রে, নাচাবো। আমি কিছুতে মেনে নিতে পারছি না। যেভাবে হোক আর দাদাকে ঘরে ফিরে আনতেই হবে। এই গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক যে সমাজ ছাত্র ছাত্রীকে শিক্ষা দিয়ে জীবনের ভিতটাকে তৈরি করত, সেই শিক্ষক আজ 2 টাকা রোজগারের জন্য জুতো পালিশ করবে? না না না, তাই কাজ আমি কিছুতেই করতে দিতে পারি না। কিছুতেই না, যে করে হোক আমার দাদা ঘরে ফিরে আনতেই হবে, আনতেই হবে। জুতো পালিশ করবেন গো বাবু, জুতো পালিশ করবেন কি বাবু? ওরে সমু, আমার মতো একজন জুতো পালা মানুষকে দাদা বলে ডেকে তুই তোর নিজের সম্মানকে নষ্ট করিস না রে ভাই। তোমার হাতে জুতো পালিশের ব্রাশ ধরিয়ে তোমার ছেলের যদি সম্মান যদি না যায়, তাহলে তোমাকে দাদা বলে ডেকে আমার যে সম্মান যাবে না দাদা। চলো দাদা চলো, তোমার কোনো মতে আমি এখানে এই কাজ করতে দিতে পারি না। তুমি এক্ষুনি ঘরে ফিরে চলো। হ্যাঁ রে, হ্যাঁ রে শুভ, হ্যাঁ আমি ঘরে ফিরে তো যাবোই। তার আগে আমি অনেক টাকা রোজগার করবো, তারপরে ঘরে ফিরে যাবো। তুমি এইভাবে টাকা রোজগার করবে? তার চেয়ে তুমি এক কাজ করো না দাদা, আমি তোমার কয়েকটা ছাত্র ছাত্রী জোগাড় করে দিচ্ছি, তুমি প্রাইভেট পড়ে টাকা রোজগার করো। আমি তো ছাত্র ছাত্রী পড়ানো ছেড়ে দিয়েছি, দাদা আমি আর কোনোদিনও শিক্ষকতা করবো না। কেন? ওরে সময়, নিজের ছেলেকে যখন শিক্ষা দিতে পারলাম না, তখন আমি পরের ছেলেকে কি শেখাবো বলতে পারি? দাদা জানিস, আজকাল সব অক্ষরগুলো যেন আমার কাছে অচেনা মনে হয়। চোখের সামনে সবকিছু আমার ঝাপসা লাগে। জানিস জানিস রে সমু, জানিস আর যদি কবি বেঁচে থাকতেন তাহলে কি লিখতেন? কি লিখতেও? বাবা করছে জুতো পালিশ, মা মারছে ভাষণ, এরপরও নাকি ভারত পাবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন, জগৎ সভায় শ্রেষ্ঠ আসন। ওই প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে, ওই
প্যাসেঞ্জার গুলো এখন নামতে শুরু করবে। আমি চাই রে সমু, আমি চাই। ওরে সমু, আমি আমার ছেলের মন পালিশ করতে না পারলেও আমি জুতো পালিশের কাজটা আমি ঠিক করতে পারবো রে সমু। আমি জুতো পালিশের কাজটা ঠিক করতে পারবো। জুতো পালিশ করবেন বাবু, জুতো পালিশ করবেন বাবু। দাদা, এক্সকিউজ মি, হ্যাঁ আপনি আমাকে কিছু বলবেন? এই গায়ের কাদা রেখে আমার জুতোটা একদম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আপনি একদম চিন্তা করবেন না। আমি এখন আপনার জুতোটা চকচকে করে ঘষে ঘষে আমি পালিশ করে দেবো, আমি পালিশ করে দেবো। দেখুন, আপনারা সবাই তাকিয়ে দেখুন, শিক্ষক তার সারা জীবন সম্মান ধূলিসাৎ করে দিয়ে জুতো পালিশ করছে, আর বাবার বয়সে একটি মানুষের সামনে অর্ধনগ্ন পোশাক পরে উগ্র আধুনিকতার দোহাই দিয়ে একটা মেয়ের বয়সী সন্তান জুতো পালিশ করাচ্ছে। এটাই হলো আধুনিক সভ্যতার স্বচ্ছ ভারতবর্ষের ছবি। ও আমার জুতো পালিশ করে দিচ্ছিল, আর তুমি ওকে সরিয়ে দিলে। রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্রের মেয়ে নও, আর যাই হোক রবি ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সন্তান হয়ে কখনো বাবার বয়সে একজনকে তুমি সম্বোধন করে তাকে দিয়ে জুতো পালিশ করাতে পারতে না? ও আমার কাজ করে দিচ্ছিল, আর তার বিনিময়ে ওকে আমি টাকা দিতাম, মানে মজুরি। মজুরি? হ্যাঁ, মজুরি। বলো, কত টাকা তুমি নেবে? ও যা চাইবে আমি ওকে তাই দেবো। আর তোমরা বোধহয় জানো না যে কোনো কাজই ছোট নয়। তাহলে কাজ করুন ম্যাডাম, ওই বাক্সটা ধরিয়ে আপনি আমার জুতোটা পালিশ করে দিন। আমি আপনার জুতো? হ্যাঁ, তার পরিবর্তে আপনাকে আমি টাকা দেব, মানে মজুরি। তাছাড়া আপনি এই মাত্রই বললেন যে কোনো কাজেই ছোট নয়। ও মাই গড, এর থেকে তো আমি শহরেই ভালো ছিলাম। না না, আসলে আসলে ওরা আমাকে খুব ভালোবাসে তো, তাই। বাসো, কিন্তু ওরা রীতিমতো আমাকে অপমান করেছে। এর থেকে তো আমি শহরেই ভালো ছিলাম, সেখানে আমার একটা স্বাধীনতা ছিল। স্বাধীনতা? স্বাধীনতা কোথাকার মানে বোঝো দিদিমণি? শুধু তুমি কেন, এই বিশাল ভারতবর্ষে অনেকেই স্বাধীনতা কোথাকার মানেই বোঝে না। যে ছেলেটা বস্তা বাঁধে, কাগজ কুড়াই, পাড়াই, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে, পালক ছড়াই, তাদের কাছে প্রশ্ন করো, তারা কেউ কি সঠিক জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? যে মায়েরা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েরা সকাল সন্ধ্যে বাসর মাঝে কাপড় কাচে, স্বাধীনতার মানে বুঝে ওই নীল আকাশের বন্ধু পাখি। স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পরায় রাখি। স্বাধীনতার মানে বুঝে পাহাড়, সাগর, ঝর্ণা, নদী। স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সঠিক জানে? স্বাধীনতার মানে বোঝো খাঁচা ভাঙা পাখির মনে। শোনো, তোমার মতো একটা জুতো পালিশওয়ালার কাছ থেকে আমি কোনো গান শুনতে চাই না। তোমাকে সহ্য করার কোনো ইচ্ছা আমাদের নেই ভক্তমণি, তাই মাস্টার মশাই পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতেই হবে। না বলি তোমরা সবাই মিলে ওকে এত এত বিরক্ত করছো কেন? আচ্ছা মা, তুমি এই গ্রামে কার বাড়িতে থাকবে মা? ডক্টর শুভ ব্যানার্জি, উনি আমার বাবা। হ্যাঁ, তুমি শুভ ডাক্তারের মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। ও বাপি, আজ কতদিন পর পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে এলি, আনন্দে আমার বুকটা ভরে যাচ্ছে। হ্যাঁ রে মা,
আমাকে ছেড়ে আর কোথাও যাবি না তো? তোমাকে ছেড়ে যেতে আমার একটু ইচ্ছা করছে না বাপি, কিন্তু এই প্ল্যাটফর্মে নামার পর তোমার এই কারের মানুষগুলো আমাকে যেভাবে অপমান করেছে তাতে আমার মনে হচ্ছে এক্ষুনি এখান থেকে চলে যায়। না 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 না, তুমি তুমি চলে যাও না মা, তুমি চলে যাও না। আমি ওদের সবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। হ্যাঁ রে মা, তুই শুধু তোর বিষ্ণু ডাক্তার কাকাকে চিনতে পারছিস না? কি করে চিনবে বলো তো ডাক্তার? সেই কম ছোটবেলায় তুমি ওকে লেখাপড়া শেখার জন্য বিদেশে পাঠিয়ে দিলে, আর এখন তো কত বড় হয়ে গেছে, একেবারে ম্যানসাহেব হয়ে গেছে। একদম ম্যাম সাহেব হয়ে ফিরে এসেছে। জানেন দাদা, আমার মেয়ে ফিরে আসার আনন্দে বাড়িতে আমি একটা পার্টি দেব, তাতে কিন্তু আপনারা সবাই আসবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় আসবো, নিশ্চয় আসবো। আরে বাবা ডাক্তার, তুমি বলবেন আমরা যাবো না, তাই কি কখনো হয়? হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো। হ্যাঁ তুমি যাও, হ্যাঁ মেয়েটা অনেক দূর থেকে অনেক ঠকালি করে দিচ্ছে, হ্যাঁ তুমি ওকে নিয়ে যাও, ওকে একটু রেস্ট দাও। হ্যাঁ নিশ্চয়ই যাচ্ছি। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, আর সেদিন এই অপমানের প্রতিশোধটা আমি কড়াই কন্ডাই উসুল করে নেব। না রে মা, না রে, ও রে, ও রে মা পায়েল, না রে মা, আমিও যাই, আমিও যাই, আমিও যাই। আবার যে বড় দেরি হয়ে গেল। তুমি যদি আমার সাথে যদি না যাও দাদা, তাহলে তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। ওরে ওরে সবু, রোজগার না করলে আমরা খাবো কি রে? আমাদের দেখবে কে? কেন বাবা, আমি তোমাদের দেখবো? বাবা গো, বাবা, আমি তাহলে গিয়ে ভালো হয়ে যাবো বাবা। হ্যাঁ, তারপর অনেক বড় নাম করা অনেক টাকা রোজগার করবো, তারপর সেই টাকা দিয়ে আমি তোমার আর মার সেবা করবো। তুমি চিন্তা করো না বাবা, তুমি চিন্তা করো না। আমি থাকতে তোমাদের কোনো বিপদ হবে না বাবা, আমি থাকতে তোমাদের কোনো বিপদ হবে না। এই তো বাপের বেটার মতো কথা বলেছিস। দাদা, তোমার মুখটা দেখে মনে হচ্ছে আজ সারাদিন পর কিছু খাওয়া হয়নি। চলো না দাদা, চলো বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেবে, চলো। সমু, আমার খিদে পেয়েছিল রে, আমার অনেক খিদে পেয়েছিল। আমার সিঁদুর মুখের দিকে তাকিয়ে আমার পেট আর মন দুই ভরে গেছে রে। এক রাত যন্ত্রণা নিয়ে লোকটা চলে গেল। আমিও যাই, যেভাবে দাদার বুকটা দাদা করে আগুন জ্বলছে, যেভাবে হোক সেই দাদার আগুনটা আমাকে নেভাতেই হবে, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো শিবু। বলো না, কি বলবে, বলো বলো। আচ্ছা, তুমি যে শহরে চলে যাচ্ছ, কই সে কথাটা আমাকে আগে বলনি তো? ও বলিনি বুঝি, তাহলে বোধহয় আমি ভুলে গেছি, কারণ ভুলে গেছি। সিধু, আচ্ছা সিধু, আমার এই চোখের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারো না সিধু? আমি যে
আমিও আমিও যে তোমাকে ভীষণ ভালোবাসি কোয়েল, কিন্তু কিন্তু কথাটা বলতে পারিনি গো, বলতে পারিনি। কারণ কারণ আমি যে এই সমাজের হালপাতা মানুষের মতো সুস্থ সফল নই। তুমি যদি আমাকে করুণা করো, আমি সব কিছু সহ্য করতে পারি গো, আমি সব কিছু সহ্য করতে পারি গো, কিন্তু কারো করুণা সহ্য করতে পারবো না। আমি যে একটা একটা করে ভালোবাসা ঈশ্বরী তোমাকে নিয়ে ঘর ঘরে স্বপ্ন দেখেছিল, তুমি আমাকে কথা দাও চিরদিন চিরদিন তুমি আমার পাশে থাকবে। কথা দিলাম করি, আর আমিও কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। আমার কইছে না প্রেম করছে, শান্তির সংসারে সংসারে সুখের প্রদীপ জ্বালাতে চাই, জ্বালাতে চাই, হবে না। তাই কারো কপালের সুখ আনতে দেব না রে, আমি মহারারে ওদের ভালোবাসার খবর আমি ভেঙে দেব, ভেঙে দেব। লাল চম্পা যাবে, চম্পা যাবে, कागा दे दे, कारा लगा, कारा लगा, আমার খুব চিন্তা হচ্ছে, মানুষটা সেই সাত সকালে না খেয়ে বেরিয়ে গেল, এত করে বললাম যে দুটো কিছু মুখে দিয়ে যাও, শুনলো না আমার কথা, চোখের কোণে চিকচিক করা জল নিয়ে সেই যে ঘর থেকে বেরিয়ে গেল। ওগো ঈশ্বর, আমি সারা জীবন তোমার পুজো করে কত কথা শুনিয়ে নৈবেদ্য সাজিয়ে সারাটা জীবন শুধু চেয়ে গেছি, বিনিময়ে কিচ্ছু আমি তোমার কাছে চাইনি। আজ তোমার কাছে আমি বলছি ঠাকুর, আমার যেতে ইচ্ছে দূরের দিকে, তুমি হাত বাড়িও না ঠাকুর, তুমি হাত বাড়িও না, ওকে তুমি বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর, ওকে তুমি বাড়ি ফিরিয়ে দাও।
মঙ্গল দীপ জেলে অন্ধকারে তুই চোখ আলোয় ভরে তবু যারা বিশ্বাস করে না তো নিয়াজ তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দীপ জেলে অন্ধকারে তুই চোখ আলোয় ভরে তবু যারা বিশ্বাস করে না তো নিয়াজ তাদের মার্জনা করো প্রভু মঙ্গল দীপ জেলে মঙ্গল দীপ জেলে মঙ্গল দীপ জেলে এসো কবিতা এসো। এই হলো আমার বাড়ি, আর আমার রুমটা ওপরে। ও হ্যাঁ, ওখানে সমস্ত কিছু রাখা আছে। তোমার যা ইচ্ছে খুশি তুমি করতে পারো। ওয়েস্টার্ন মিউজিকে ডান্স করতে পারো, আবার স্কচের ক্লাসে চুমুক দিতে পারো। তুমি আমাকে বাঁচালে। আমি তো শহর থেকে গ্রামে এসে একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। না আছে কোনো ফ্রেন্ড, না আছে ডিস্কো, একটু যে বিলেতি মদের চুমুক দেবো তারও কোনো উপায় নেই। তোমার সাথে আমার আগেই আলাপ হয়ে গিয়েছিল। আমাকে একটু দাও না প্লিজ। আরে নিশ্চয় নিশ্চয়, আগে আমার স্পেশাল রুমে চলো, তারপর। বেশ, তাই চলো। কিন্তু সেখানে তোমার বাবা মা আমাদের আবার ডিস্টার্ব করবে না তো? আরে কিছুই ওঠে না। বড় খোকা বড় খোকা আরে কিছু বলবে নাকি? তোর বাবা এখনো বাড়ি ফেরেনি রে। হ্যাঁ, তা আমি কি করবো? তুই একটু এগিয়ে গিয়ে দেখ রে বাবা, পথে ঘাটে যদি কোনো বিপদ। আরে বাবা, কোনো কিছু হয়ে গেলে আমাকে খবর নিতে হবে না, পুলিশ দিয়ে খবর দিলে, পুলিশ দিলে খবর নিলে তোমার স্বামীর ডেড বডিটা ঠিক বাড়িতে পৌঁছে যাবে। ওহো, দেখো মা, আজকে রাতের মধ্যে বাবা যদি বাড়ি না ফেরে, কাল সকালে আমি হসপিটালে গিয়ে খবর নিয়ে নেব। এর জন্য এত চিন্তার কি আছে মা? চলো না। ও হ্যাঁ, ও আমার বন্ধু, আমরা দুজনে একটু উপরে আড্ডা মারতে যাচ্ছি। তুমি যেন আবার বাইরে থেকে কড়া নেড়ে ডিস্টার্ব করো না, কথাটা মনে রেখো। এই আমার যোগ্য সন্তান বাবার ডেড বডি আনতে যাওয়ার উপদেশ দিয়ে বান্ধবীকে নিয়ে আড্ডা মারতে চলে গেল। শুনেছি আজকালকার মায়েরা নাকি গর্ব ভাড়া দেয়। ঠিক করে গর্ব করে ভগবতী দেবী বলেছিলেন, আমি বিদ্যাসাগরকে গর্বে ধারণ করেছি। আর আজ আমি মাথা হেট করে বলছি, আমার এই কারখানা থেকে একটা কুলাঙ্গারকে আমি পৃথিবীতে নিয়ে এসেছি। ওদের চাইনা প্রোডাক্টর বেশি দিন লাস্টিং করতে পারে না, বেশি দিন লাস্টিং করতে পারে না। তুমি কাঁদো কেন? কি হয়েছে? তোর বাবা তুমি বাড়ি চলে গেলে। সত্যি তোমার বাবা তো কোনোদিন এত লাভ করে না মা। হেলিকপ্টার চালিয়ে দাও, আমি গ্রামটা ঘুরে ঘুরে দেখি বাবা কোথায় গেল। আমার ভীষণ চিন্তা হচ্ছে রে বাবা। আমাদের কোথাও যেতে হবে না বন্ধু, আমরা তাকে সঙ্গে নিয়ে যাই। একটা চাকরি হয়েছে লতা, একটা চাকরি হয়েছে। তাই তাই দেখো দেখো লতা, দেখো আমি প্রথম দিনে কত টাকা উপার্জন করেছি। সিধু, তোর আর দাদা কোনোদিন আমাদেরকে টাকা দিয়ে কোনো খোঁটা দিতে পারবে না রে। তুমি নেবো
তুমি দেখে নিও, আমি এমনি করে রোজ কাজ করতে যাব, আর অনেক 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 আমি জানি উনি কি কাজ করেছেন। লতা, আমার পথটা অসৎ হলো, আমার উপার্জনটা যে সৎ, এটা আমি হরপ করে বলতে পারি। লতা, তুমি চুপ করে থাকো না বন্ধু, বলো না, বলো কি কাজ করবে, বলো না। না মাস্টার মশাই, না, আমাকে বলতে দিন, আমি আমার আদর্শ থেকে হেরে যাবো। বলো, চুপ করে থাকো না, বলো বলো। সকালবেলায় মাস্টার মশাই জুতো কলেজের কাজ ছেড়ে চলে যায়। হ্যাঁ, তখন তো আমি ওখানেই ছিলাম। তারপর কি হচ্ছে বলো। এই পাশের গ্রামে একটা নার্সিং হোম আছে, সেখানে কলকাতা থেকে বড় বড় ডাক্তার আছে। আমি তোমার ব্যাপারে ওখানে কথা বলতে গিয়েছিলাম। তারপর ওই ডাক্তারের কথা শুনে মনে খুব আনন্দ হলো। সে আনন্দ নিয়ে যখন ফিরে আসি, তখন দেখি মাস্টার মশাই ওই নার্সিং হোমে বেআইনি ভাবে রক্ত বিক্রি করছে। লতা, উপর থেকে কিসের শব্দ ভেসে আসছে? লতা, তুমি রক্তটা চিনতে পারছো না, কিন্তু আমি চিনতে পারছি তো। ওটা তোমার রক্ত বিক্রি করার টাকা গো, রক্ত বিক্রি করার টাকা। আমি ধরতে পারবো না, আমি ধরতে পারবো না। দাদা ভাই দিতে আসুক, আমার সমস্ত পুত্রের উঠতেও দাদা ভাইকে দিতে হবে। দাদা ভাই, ওরে সিধু, তোর দাদাকে আর কত নিচে নামাবি? ও তো অনেকদিন আগে অনেক নিচে নেমে গেছে। কি হয়েছে? কি হয়েছে? একটু শান্তি যে মদ খাবো তারও দেখছি উপায় নেই। চিৎকার চেঁচামেচি করে বাড়ি থেকে একবার ছাগলের হাট তৈরি করে লেগেছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তখন তুমি বললে আমাদের কেউ ডিস্টার্ব করবে না। এখন বোঝো? বাবা বাবা, ভালো হচ্ছে না কিন্তু। বড় খোকা, বড় খোকা, তুই তোর বাবাকে টাকা রোজগার করতে বলেছিলিস না? এই দেখ, এই দেখ, তোর বাবা অনেক টাকা রোজগার করে এনেছে। নে ধর, ধর টাকাগুলো ধর। তাহলে জুতো পালিশ করে এক দিনে 1000 টাকা রোজগার করা যায়। আসলে আমি তোমার কাছ থেকে এরকমই কিছু একটা আশা করেছিলাম। পাবেলা, আজ আমার খুব আনন্দ, এই আনন্দের মুহূর্তে আরেকবার চিয়ার্স হয়ে যাক। তুই ওটা কি খাচ্ছিস দাদা ভাই? আরে মদ খাচ্ছি রে, মদ। মদ নয়। তুই আমার বাবা, আমার রক্ত খাচ্ছিস, আপনার বাবা ওই টাকাটা কিন্তু জুতো পালিশ করে রোজগার করেনি সুশান্ত বাবু। You are right. আজ সকালে আমারই সামনে জুতো পালিশ করা ছেড়ে দিয়েছিলেন পুরোটা। উনি ওই টাকাটা রক্ত বিক্রি করে পেয়েছে। তাহলে আপনার এখনো রক্তের তেজ কমেনি দেখছি বাবা। ভুল বললি, তোর বাবা রক্ত বিক্রি করতে দেখে আমার রক্তের চেষ্টা। তুমি কি করলে লতা? তুমি কি করলে? বড় খোকার গায়ে হাত তুললে। খোকা, তোর লাগেনি তো বাবা? কাটা খায় নুনে ছিটে দিতে এসেছো। মনে হচ্ছে সব কটাকে বাড়ি থেকে তাড়িয়ে যাবো। কি বলে বাবা, কি করে থাকতে দিবি? তোর এত করে খাও, তো যাবে। কেন তুমি বাঘেরটাকে মেরে তুমি নিজের হাতটা বন্ধ করছো বলো তো? তার থেকে চলো না ডার্লিং, আমরা আরেকটু এনজয় করি।
দাও চলো এই শয়তান গুলো আমি দেখে নেবো আমি চলে খুব যন্ত্রণা হ্যাঁ বাবু আমার খুব যন্ত্রণা হচ্ছে তবে তবে এই যন্ত্রণাটা আমার শরীরে হচ্ছে না হচ্ছে আমার আমার বুকে আমি যে বাচ্চা আমি তোমাকে শহরে নিয়ে গেছি তুমি আমাকে কথা দাও সিদ্ধান্ত আর যারা যারা তোমার মা বাবাকে উপহার করলো তুমি তাদের শাস্তি দেবে বলো বলো সিদ্ধান্ত বলো আমি আমি তোমাকে শহরে নিয়ে যাবো সিদ্ধান্ত আমি তোমাকে শহরে নিয়ে যাবো তুমি 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 তাই করো বাবা তুমি তাই করো তুমি আমার এই ছেলেটাকে তুমি শহরে নিয়ে গিয়ে তুমি সুস্থ করে দাও আমি নিশ্চিত বাচ্চা তো চাই তাহলে ওকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তুই আমাদের ভুলে যাবি না তো বাবা তোর এই মাকে ভুলে যাবি না তো খোকা তোমাদের কি ভোলা যায় বাবা মা মা আমি না থাকলো তুমি আর বাবা কিন্তু সাবধানে থেকো ঠিক সময় মতো খাওয়া দাওয়া করো ঠিক সময় মতো খেও আমি না থাকলে তোমাদেরকে দেখতে ভালো তো জননী জন্মভূমি জননী জন্মভূমি জননী জন্মভূমি की गली कृपया ध्यान दीजिए 12,621 तमिलनाडु एक्सप्रेस नागपुर भोपाल के रास्ते चेन्नई सेंट्रल से आने वाली प्लेटफॉर्म नंबर 4 पर आ रही है। May I have your attention please? 1,221 Tamil Nadu Express from Chennai Central via Nagpur Bhopal is arriving on platform number 4. के रास्ते श्री गंगानगर से आने वाली आगरा कैंट टुंडा के रास्ते हावड़ा को जाने वाली प्लेटफॉर्म नंबर 4 से चलने को तैयार আরে है। আবার কি হলো একটু একটু দাঁড়া আরে ট্রেন ছেড়ে দেবে রে মেয়েটা তো ভারী সুন্দর ওকে দেখে মনে হচ্ছে আমার অনেক দিনের চেনা তাহলে কি আমি ভালোবেসে ফেলেছি মেয়েটাকে হ্যাঁ আমার মনে হয় আমি ভালোবেসে ফেলেছি আমার ভালোবাসার কথাটা ওকে আমি জানিয়ে দিই হ্যাঁ কেমন জানি একটু দেরি হলে তো ট্রেনটা হুট করে চলবে তো তখন এই তোমার আসার সময় হলো কি করবো বলো তোমার জন্য খাবার বানাতে গিয়ে দেরি হলো কি হলো দাও খাবারটা আমার দিকে অবশ্যই তাকিয়ে কি দেখছো না ধরো ধরো খাবারটা ধরো দাদা ওই মেয়েটা তো আমার বন্ধুকে ভালোবাসে আমি ওই বন্ধুর মাঝখানে কোনো বিরাট পড়া এ ভগবান তুমি কেন আমার সমস্ত শুভ পাগুলো এইভাবে ছিনিয়ে নাও ঠাকুর কেন 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 মনে রেখো সিঁদুর সিঁদুর কোট আমার হাতে থাকলেও আমার এই স্মৃতিটা কিন্তু তোমার জন্য পাকা থাকবে শুধু তোমার জন্য পাকা থাকবে আর আমি কাঁদবো না এই আমি চোখের জল মুছে নিলাম তুমি যদি
আমি তাহলে চাই কি করে বলো তো? আর আমি কাঁদবো না, না। ও তুই এখানে কি যেন বলছিলি মা? দেখো না বাপি, একটা ডান্স কম্পিটিশন আছে তো দাঁড়িয়ে দিয়ে আশা করছিলাম। আরে খুব ভালো, খুব ভালো। বলছিলাম তুই বাড়ি এসেছিস, তোর সাথে একটু গল্প গুজব করবো, তারও সময় পাচ্ছি না। ভাই দেখলাম চেম্বার ফাঁকা, তাই তোর সাথে গল্প করতে চলে এলাম। তোমার চেম্বার ফাঁকা হবে না? আমি যে 2 দিন ধরে তোমার পেশেন্টের চিকিৎসা করছি, যা ওষুধ আমি দিয়েছি না তাতে তোমার ডিসপেন্সারি একবারে ফাঁকা হয়ে গেছে। মারে, তুই যেমন ছোটবেলায় দুষ্টু ছিলি, এখনো তুই তেমনই রয়ে গেছিস। বাপি, সেই ছোট্ট পামেলা ভাই কত বড় হয়ে গেছে, বিদেশে লেখাপড়া শেষ করে আমার কাছে নিয়ে এসেছি। এবার তো তোকে বিয়ে করে সংসার করতে হবে। বাহ বাহ বাপি বাহ, এই তুমি আমাকে এতটা ভালোবাসো, মাত্র 2 দিনে আমি তোমার কাছে বোঝা হয়ে গেলাম। বোঝা নয় রে মা, বোঝা নয়। মেয়েদের শ্বশুর বাড়িটাই হলো মেয়েদের নিজের বাড়ি। নিজে হাসালে বাপি, তুমি আমাকে হাসালে। হ্যাঁ রে মা, তুই কি বলতে চাইছিস? জানো বাপি, একটা মেয়ে যে বাড়িতে জন্মায় সেই বাড়িটা কিন্তু সেই মেয়েটা নিজের বাড়ি হয় না, সেটা তার বাপের বাড়ি। সেই বাড়িতে মেয়েটা আস্তে আস্তে বড় হয়, তার বিয়ে হয়, সে তখন একজন অজানা অচেনা পুরুষের হাত ধরে চলে যায় একটা অন্য বাড়িতে। আর মেয়েটা তখন ভাবে, ও এই বাড়িটাই বুঝি আমার বাড়ি। না না ভাবি না, তখন সেই বাড়িটা হয়ে যায় সেই মেয়েটার কাছে তার শ্বশুর বাড়ি, মেয়েটার নিজের বাড়ি নয় বাপি। শ্বশুর শাশুড়ি মারা গেল, তারপর মেয়েটা ভাবলো এবার নিশ্চয়ই বাড়িটা আমার হয়েছে। না বাপি, তখন সেই বাড়িটা হয়ে যায় তার স্বামীর বাড়ি। মেয়েটা তখন তার সন্তানদের নিঃস্বার্থভাবে বড় করতে থাকে। একদিন কালের নিয়মে তার শীতের সিঁদুর মুছে যায়, তখন সে অনেক অনেক বৃদ্ধা। তখন তখন সেই মেয়েটা ভাবে এত কিছুর পর সব কিছু শেষ হয়ে এই বাড়িটা বুঝি আমার বাড়ি হলো। না না বাপি না, তখন সেই বাড়িটা হয়ে যায় তার ছেলের বাড়ি গো, মেয়েটার নিজের বাড়ি নয় বাপি। আসলে আসলে কি জানো বাপি, এই আমাদের এই ভারতবর্ষে আমাদের এই সারা পশ্চিম বাংলায় এই 33% আসন সংরক্ষিত থাকলে ওই ভোটের জন্য, কিন্তু সারা বাংলা ঘুরে একটা মেয়ের নিজের বাড়ি নেই গো বাবা, একটা নিজের বাড়ি নেই। আমি বলছি তোকে শহরে শিক্ষায় শিক্ষিত করে আমি কোনো অন্যায় করিনি তো মা। অন্যায় অন্যায় করেছি? নিশ্চয়ই করেছো বাপি। তুমি এতগুলো বছর তুমি আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রেখে তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসা থেকে বঞ্চিত করে তুমি অন্যায় করেছো বাপি, অন্যায় করেছো তুমি। মারি, তোর মনের মধ্যে এত যন্ত্রণা রে মা। আচ্ছা বাপি, এই বলো তো, এই গ্রামের শিক্ষা শহরের শিক্ষার মধ্যে পার্থক্যটা কি? কি? গ্রামের অওয়ার কথাটা কি অন্য কোথাও
কোথাও গেলে কি পাল্টে যায়, নাকি এবিসিডিটা অন্য দেশে চলে গেলে পাল্টে যায়? কিন্তু না, এই তুমি খবরের কাগজ খুলে দেখো, বাপি খবরের কাগজ খুলে দেখো, দেখবে 2015 থেকে 16 সালের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু সব থেকে ভালো এই গ্রাম বাংলাতে। তবু সারা সবাই ওই শহরের শিক্ষা নিয়ে পড়াই করে। আরে মা, তুই কি বলতে চাইছিস? এখানে থাকলে তুই যা শিখতিস ওখানে তুই তাই শিখেছিস, এক্সট্রা কিছুই শিখিসনি? রে বাবা, এক্সট্রা কিছু শিখিনি মানে? তুমি এতগুলো পয়সা খরচ করে আমাকে এখানে না রেখে তোমার স্নেহ মায়া মমতা থেকে দূরে সরিয়ে ওই শহরে রাখলে, আর আমি এক্সট্রা কিছু না শিখলে তোমার সমস্ত টাকা জলে চলে যাবে না? জানো বাপি, আমি এক্সট্রা কি শিখে এসেছি? গ্রামীণ শিক্ষার অওয়াকা, চিপসুতো আর কুইন। শহর আমাকে এক্সট্রা শেখালো মদ খাওয়ার স্টাইল। গ্রামের শিক্ষার 1, 2 আর বিশ্বকবির গান। শহর আমাকে এক্সট্রা শেখালো গুরুজনদের করতে অপমান। গ্রামের শিক্ষা কবি জসীমউদ্দিন, সুন্দর একটা ফুল। শহর আমাকে এক্সট্রা শেখালো তুই নগ্ন হয়ে ঘোর। গ্রামীণ শিক্ষা কবি জসীমউদ্দিন, নজরুল। শহর আমাকে এক্সট্রা শেখালো ইন্টারনেটে আমার পর্নোগ্রাফির ছবি। গ্রামীণ শিক্ষার যাত্রাপালা, টুসু কিংবা পাটিয়ার। শহর আমাকে এক্সট্রা শেখালো 3টে বিয়ের মেগা সিরিয়াল। গ্রাম শহর শিক্ষা একই, শিক্ষিতরা গ্রামেও বাঁচে। শিক্ষার বড়াই করে শহরে শুধু বাদরে নাচে। অপূর্ব অপূর্ব, আমি তোকে যতই দেখছি রে মা ততই অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে যাচ্ছে তুমি, তাই না? এরপর সেটা তুমি দেখবে যে গ্রামের সবাই আমাকে অবাক হবে। যখন দেখি আমি শহরের এই মডার্ন পোশাকটা ছেড়ে দিয়ে আমি গ্রামের মেয়ের মতো শাড়ি পরে গায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কি বললি? তুই শাড়ি পরবি? আমার মাথাটা যে ঘুরছে। পরপর 2 দিন ধরে শহর থেকে গ্রামে এসে আমি শহরের আদব কায়দায় ঘুরে বেড়াচ্ছিলাম। ঠিক তাই। আসল কথা কি জানো বাপি, আমাদের এই গ্রাম বাংলার সব বাবা মায়েদের একটা নতুন স্টাইল হয়েছে। তারা তাদের এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিক পাশ করার পরে এই প্রতিবেশীদের দেখানোর জন্য তারা তাদের গ্রাম থেকে ওই শহরে নিয়ে যায় উচ্চ শিক্ষা দেওয়ার জন্য। আর সেখানে গিয়ে তারা হাতে করে এক্সট্রা কিছু শিখে আসে না গো, আসে শুধু স্বার্থপরতা নিয়ে ফিরে আসে। আর সেই জন্যই তো তারা তখন বাবা মাকে ভুলে যায়, গ্রামকে ভুলে যায়, পাড়ি দেয় ওই সব বিদেশের পথে। সেখানে গিয়ে আস্তানা গাড়ে। আর বিদেশ চিরকাল স্বার্থপর। তারা তখন তাদেরকে দিয়ে তাদেরই দেশের উন্নতি করায় বাকি। আমাদের দেশটা এখনো নিচে পড়ে থাকে। ভুলটা তো সেই বাবা মাদেরই। অবশ্যই। আর সেই জন্যই তো আমি এই গ্রামের বাবা মাদের, যাতে শহরের প্রতি তাদের ঘৃণা জন্মায়, সেই জন্যই তো আমি শহরের আদব কায়দায় একটু নোংরা হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, যাতে করে আমার প্রতি ঘৃণা জন্মায়। তাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আর কোনোদিন তারা শহরে না পাঠায়। আমাদের এই বঙ্গদেশের বীর সন্তানরা কখনো যেন ওই বিদেশে গিয়ে আর কোনোদিন চাকরি করতে না। সেই জন্যই তো আমি একটু ওই শহরে নোংরা হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আসলে কি জানো হবে, আমি যেমন ওই শহরের কালচার জানি না, ঠিক তেমনি আবার মাটির দেওয়ালে আমি আবার ঘুটেও দিতে জানি বাবা। বয়সে তুই ছোট না হলে আমি তোর পায়ে ধরে। একদম না, একদম আজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। শোনো, তোমাকে একটা কথা বলছি, আমি কান খাড়া করে শোনো। আমায় যদি বিয়ে করতেই হয় আমি কিন্তু গ্রামের ছেলেকে বিয়ে করবো। আমি কাল থেকেই তোর জন্য পাত্র খোঁজা শুরু করে দেবো। আচ্ছা বাপি, আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে ভীষণ খুশি হতো, তাই না? কেন বলতো? আচ্ছা বাপি, আমার মা কি সত্যি সত্যি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে? কেন বলতো? না, মানে এমনি। হ্যাঁ রে মা, আমাকে নিয়ে তোর কি কোনো সন্দেহ? আসলে কি জানো বাপি, আজ আমার মায়ের কথা না ভীষণ মনে পড়ছে। আমি মাকে ভীষণ
মিস করছি বাপি, ভীষণ মিস করছি। আমার মায়ের মতো বলতে, আমার মায়ের কথা শুনলে আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তোর তো মা। ওসব কথা থাক, এখন আমরা চলি। ও দাদা, তোমার সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে গো দাদা। ও আচ্ছা দাদা, ঠিক আছে, তোমরা তাহলে দুজনে মিলে কথা বলো, আমি বরং উপরে যাচ্ছি। বাপি, টাটা টাটা টাটা, বাই। বলবি বল। না কা যেন কিছু জানে না, আজকে দিনটা মনে নাই তো, 11 মাঘ আমার গতি তোমার সতলে একটা গোটা মেট্রো মাগর আনে না, আরে না চাপা তবে ঠান্ডা লাগো, ঠল বাজারে আমার দাদা বলবে, আমাকে বলো দাদা, বলো কি বলবে বলো। আর কতদিন তুই আমাকে এভাবে ব্ল্যাকমেল করবি? বলতে পারিস ভাই? আমি শুনছি এর আগেও তুই একটা একটা করে প্রপার্টি তোর নিজের নামে লিখিয়ে নিয়েছিস। আরো লেখাবো, আজও লেখাবো। দাদা গো, ওই বাইরে তুমি আমার নামে লিখে দাও না গো দাদা। চিন্তা করো না, ওই বাড়িটা তোমারে, আর বাড়িটা থাকবে আমার নামে, আর তোমরা থাকবে আমার কি দাদা। ঢালবাজা বন্ধ করতে পারি, তখন তো এভাবে ঢালবাজা চিৎকার হলো। দেখছিস একটা সিরিয়াস আলোচনা চলছে, করে ঢলে বাজাবে। দাদা গো, আমি কর্তাকার সঙ্গে করে নিয়ে আসছি গো, লক্ষ্মী ছেলের মতো, এটা সই কথা। বাবার দেওয়া শেষ সম্বলটুকু আমি তোর হাতে তুলে দিলাম রে ভাই। আমি তোকে হাত জোর করে অনুরোধ করে বলছি, আমার মেয়ে পাবেলাকে নিয়ে আমায় তুই বাঁচতে দে ভাই, আমায় তুই বাঁচতে দে। আরে নিজের দাদাকে এভাবে হাওয়া করে কাঁদতে দেখে আমার খুব কষ্ট হয়, মুখের ভেতরটা মুচড়ে ওঠে। আরে হারামি হলো, আমি তো মানুষ নাকি, আমার শরীর তো মায়ের মমতা আছে নাকি? না গো দাদা, না, এই বাড়িটাই তোমার শেষ সম্পদ, এই চিরক মূল্য রতন তোমার কাছে আছে, আর সেটা তোমার কাছ থেকে আমি চিনিয়ে নেব। এই শালা! বেশ তো আমার কাছ থেকে কারি কারি টাকা গুনে নিয়ে শেষকালে দুষ্টুমি করে ছেলে বাঁচানো হচ্ছে। আমার সে অত উত্তেজিত হওয়া ঠিক নয় গো, এতে প্রেশার বাড়ে, সুগার বাড়ে, কোলেস্টেরল বাড়ে। বেশি বাড়াবাড়ি করো না মাসি, মহারানী যখন একবার কাজের দায়িত্ব নিয়েছে তখন সে করবে। কবে হবে বলি, কবে হবে? আমি বললে চোখের সামনে ললিতার সংসারটা ধ্বংস হয়ে যায়, এই জন্য তোদের মহারানী যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। বাদ্যিবরের কচি বউটাকে ফুসলে ফাসলে নিয়ে এসে তুলে দিলাম তোদের মহারানীর হাতে। বাবা, জানতাম না ওর পেটে পেটে এত বুদ্ধি। দুদিন বাদে দেখি মেয়েটাকে কলকাতা শহরে নিয়ে বিক্রি করে দিল। চিন্তা করো না গো মাঝি, চিন্তা করো না, ওই ভাঙনের খেলা আমি শুরু করে দিই। কতদিন তো ওই ছড়া ছিদ্রটা ছিল গায়ে, তো কিছু করতে পারছিলাম না গো। এবার আমি এক ধীরে তুই পাখি মারবো গো মাঝি, তুই পাখি? এক ধীরে তুই পাখি। হ্যাঁ রে সাথী, ওদের সংসার তো ভাঙবে, আর এই পরিসোনাকে আমি সোনাগাছিতে বিক্রি করতেও পারবো। প্লেনটি কি বলতো মহারানী? কতদিন গোলাপ বাগানে ফুল তুলতে যায়, কয়েকটা কাজও যাবে, আর সেই সুযোগে আমি সুশান্তকে লেলিয়ে দেবো। এই সুশান্ত আদর করে যত্ন করে আমার কোয়েল সোনাকে তারপরে হয় যার পর ওই মাসি সকালকে একজোট করে তাকে অনুপুরন করতে বলবে। ওটা তোমাদের ব্যাপার, ওর মধ্যে কিন্তু
আমি চাই শুধু ওই গোটা পরিবারটা শেখো। দেখাবো মাকড় সাগু মাসি, আমি হলো একটা কিসে ভরা মাকড়। ঠিক আছে ঠিক আছে, এটা মায়ের স্বার্থ তোমার স্বার্থ বুঝলাম, কিন্তু এই কাজ আমি কেন করবো? এটা আমার কি লাভ? আমার স্বার্থ কি? স্বার্থ একটাই, টাকা পাবি টাকা। টাকা? সাকে টাকা দে রে। এই নিন স্যার, এতে 50,000 আছে, কাজ হয়ে গেলে আরো 50 পাবে। ওইকে বিক্রি করে মহারানী কমপক্ষে 5 লক্ষ টাকা পাবে, আর আমার বেলা তো মাত্র 1 লাখ। আর বেলচা কথাটা কামবা মাছে দাও, যত দিন যেতে তোমার ছেলেটা বল লবি হয় না। ওরা কিন্তু তোমাদের ব্যাপার, আমাদের কিন্তু আমি নেই। আমি চাই শুধু গোটা পরিবারটা ধ্বংস। দেখাবো গো, দেখাবো। এবার তোমাকে আমি সংসিসিয়াল চাই দেখাবো। সনকের বুদ্ধির সাথে একটা বলে শয়তান মিশবে, সুপুনের জল দিয়ে কাল থেকে শুরু করবো খাবার টিপ। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। মানুষ তো সেই কবে কলকাতায় গেছে, এতদিন হয়ে গেল, না একটা চিঠি না একটা ফোন। মানুষটা যে কবে ফিরবে কে জানি। আদিত্য কাকার হাত আর এমন সে কি দেখি ওরা সে কথাটা ও সে তোকে ভালোবাসে। আরে বলো কি? ভাবতে অবাক লাগছে যে তোর মতো একটা হ্যান্ডসাম বড় থাকতে ওটা কেন সে তোকে ভালোবাসে। তবে তুমি কি করা যায় বলো তো মহারানী? শোন, তুই জোর করে ওই কোয়েলকে ধর্ষণ কর। খিদে যা দুটোই কিনবে, আর ওই সিধু গ্রামে এসে দেখবে তার কোয়েল শোনা। গুড আইডিয়া মহারানী, গুড আইডিয়া। এক ঠেলে শালা 2 পাখি মারো। মহারানী তুমি এই দিকটা দেখো আর আমি ওই দিকটা দেখি। এই কয়েক, তুই এখানে কি করছিস রে? কি কারণে বুঝি তুমি দেখতে পাচ্ছ না সুশান্ত দা? আরে আমি সব বুঝি রে, সব বুঝি। সিধুটা এতদিন হয়ে গেল গ্রামে নেই, তোর মনটা যে তাকে ভুলে গেছে সেটা কি আমি বুঝি না রে কয়ে? তাই বুঝি সকাল সকাল চলে এসেছো কাটা খেয়ে নুনে ছিটে দিতে। না না, আমি এসেছি তোর মনের জ্বালাটা দূর করতে। আরে সিধু নেই তো কি হয়েছে? আরে বাবা আমি তো আছি, তুই সিধুর বদলে আমাকে দিয়ে কাজটা চালিয়ে নে। আরে চুপ চুপ, একদম চুপ। আরে চিৎকার করিস না, চিৎকার করিস না, কথাটা ঠান্ডা মাথায় ভেবে দেখ। সত্যদা, পুকুরের জল দিয়ে দেবতার কাজে লাগছিল, তাহলে কেউ গঙ্গা জলাতি ওই গঙ্গা তুলতে ছুটে যেত না। তাহলে কিন্তু আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে কয়েল। তুমি আমার হাত ধরে কেন? ছাড়ো। না, কিছুতেই না। তুই যে আমার সারা শরীরে কামনার খিদে জাগিয়ে দিয়েছিস, সেটা না নিভিয়ে তুই চলে যাবি। কখনোই না। চলে, চলে বলছি, চলে বলছি। কি হয়েছে কোয়েল? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এই তো আমি এসে গেছি। ও চুপ করো। তুমি চুপ করো কোয়েল, চুপ করো, কোনো ভয় নেই, আমি আছি তো। ছেলে সেই সুশান্ত দা ছেলে এরকম একটা জঘন্য কাজ করার আগে তুমি একবার ভেবে দেখো এই মেয়েটার কি হবে? তার সকালে মেয়েটার সবার সামনে বলতে হবে কেমন করে? কোয়েল, তোমার কোনো ভয় নেই। সেই সুশান্ত দা ছেলে
তাহলে না থেকে একবার তুই হ্যাঁ মুখ পুড়িয়ে কোথাকার মুখ পুড়িয়ে বসে আছে ওগো কে কোথায় আছো তাড়াতাড়ি ছুটে এসে গো দেখে যাও গো আমাদের গায়ের মেয়ের কি সর্বনাশ হলো গো এই জন্য আপনি কয়েকটা দায়ী করছেন কেন অন্যায় কথা কিছু করে থাকে না করে যায় সুশান্ত এটা তো শহর নয়, এটা গ্রাম। লোকে সবাই তো বলবে তুমি কলঙ্কিনী। কাকা কাকা আমার একটা কথা শুনে যাও কাকা শুধু একটা কথা এই শোনা ওই সব তত্ত্ব কথা দিয়ে কোনো কালাম হবে না এবার এই মেয়েটার উপায় কি হবে সেইটা বলে দাও চলে গেলে চলবে না একদম ঠিক কথা একদম ঠিক কথা এই সরকার লাগে তুই সর তোমার কোনো ভয় নেই এরা যাই বলুন না কেন আমি তোমার সঙ্গে আছি আমিও তোমার সঙ্গে আছি কয়েকটি শ্লোকাহানি করার জন্য আমি তো গ্যাস করতে বাধ্য হচ্ছি দাদা তুই কি বলছিস রে ভাই? সহজ আমি তো তোর দাদা। এখানে আইন হচ্ছে আদর্শ আগে তাই তোকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি হ্যাঁ ইন্সপেক্টর আপনি ওনাকে অ্যারেস্ট করুন তা না হয় করবে কিন্তু কিন্তু এই গ্রাম ছেড়ে আজই ওই মেয়েটাকে চলে যেতে হবে গ্রামের ছায়া পর্যন্ত কেউ মরাবে না আর কেউ কোনোদিন ওকে বিয়ে করবে না কারণ গঙ্গা যে ময়লা হয়ে গেছে না কাকিমা আপনি কি বলছেন গঙ্গার জলে ভেসে যাওয়া কোনো সকলের লাশকে দেখে গঙ্গা কি কখনো অপবিত্র বলতে পারেন না সেই ভেসে আসা লাশটা যেমন কোনো মৃতদেহের হতে পারে তেমনি তো বিসর্জনে যাওয়া কোনো দেবীর কাঠামো হতে পারবে না তুমি এদের কাউকে কিচ্ছু বলতে পারবে না কারণ এদেশে অপরাধের বিচার হয়ে যায় সে কি দোষ করেছে না জেনে এখন যে আমার কাছে মৃত্যু ছাড়ার কোনো রাস্তা খোলা নেই প্রেমলা আমার কাছে যে কোনো রাস্তা খোলা নেই আছে আছে হ্যাঁ, যে মেয়েটার কপালে কঙ্কের কালি লেগে দিয়েছে সে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে ওকে স্ত্রীর স্বীকৃতি দেবে। বাবা তুমি এ কি কথা বলছো? হ্যাঁ আমি ঠিক কথা বলছি, তোকে একেই বিয়ে করতে হবে। না না বাবা তুমি তুমি বলতে পারো না বাবা। এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারো না বাবা। তোমার তোমার শাস্তি যে আমি সহ্য করতে পারবো না। বল দাদা তুই কোয়েলকে বিয়ে করবি কিনা যদি বিয়ে করি তাহলে তোকে আমি গ্রেফতার করবো না তা না হলে আর তা না হলে আমি নিজে জয় সাহেবের কাছে দাঁড়িয়ে ওর বিরুদ্ধে সাক্ষী দেবো যাবজ্জীবন কারাদণ্ড হয়। মহারানী মহারানী তুমি কিছু একটা করো। আমি আর কি করবো বল আইনের মধ্যে সত্যি অপরাধী আরে মহারানী তোর জন্য আমি ফেসে গেলাম। আমি করেছে তুই রাজি আছিস না সেটা আগে বল। আমি আমি জেল খাটাচ্ছি বিয়ে করা অনেক ভালো বাবা, অনেক ভালো, আমি রাজি। ঠিক সময় এসে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কথা ধন্যবাদ জেঠু। তাহলে আমার দাদাকে অ্যারেস্ট করতে বাধ্য হতাম। চলি কি মহারানী, তাহলে তোমার প্ল্যানটা সাকসেস হলো না? কারণ আমি আগে থেকে জানতাম তুমি যখন থেকে প্ল্যান করে চলেছিলে তখনই আমি জানতাম তুমি একটা কিছু করতে চলেছ। তাই আমিও মনে মনে ঠিক করে রেখেছিলাম, কারণ জকের মুখে নুন দিতে আমি বেশ ভালো জানি। তুমি একটা কথা জেনে রেখো মহারানী, তুমি কোনো বাচ্চা ছেলের সাথে পাড়ায় ডাঙ্গুলি খেলছো না। তুমি লড়তে মাঠে দাঁড়িয়ে
কথাগুলো আমার খুব মনে থাকে, কিন্তু আপনার কাছে যেটা ক্রিকেট সেটা আমার কাছে পাশা, আর পাশা খেলে আমি